সন্ধ্যা এক অদ্ভুত নিস্তব্ধতা ছড়িয়ে পড়ছে প্রকৃতিতে। আকাশের শেষ আলোর আঁচড় মুছে যাচ্ছে ধীরে ধীরে। পুকুর পাড়ে কুয়াশার ঘনত্ব বেড়ে উঠেছে, আর বাতাসে এক অচেনা গন্ধ, যেন পৃথিবীও টের পাচ্ছে কিছু ভয়ানক ঘটতে চলেছে। এমন সময়ে প্রকৃতিকে স্তব্ধ করে শুরু হলো কটকট করে একটা শব্দ, যেন কেউ পরম তৃপ্তিতে কিছু একটা চিবুকছে। নিস্তব্ধ সন্ধ্যায় এ আওয়াজ সাহসী মানুষের বুকের রক্তে কাঁপন ধরিয়ে দেয়। শব্দটা প্রথমে মনে হয়েছিল দূর থেকে ভেসে আসছে, কিন্তু যতই কাছে যাওয়া যায় ততই সেটা আরো স্পষ্ট হতে থাকে। একটু সামনে এগিয়ে গেলেই একটা পুকুর। চারপাশের বাতাসের প্রবাহ দেখলে মনে হয় পুকুরের জল একটু বেশিই কাঁপছে যেন। কুয়াশার মধ্যে ঢেউগুলো ভেসে ওঠে, অথচ কোনো বাতাস নেই। হঠাৎ জলের মধ্যে একটা আন্দোলন শুরু হলো। কেউ যেন ভিতর থেকে উঠে আসছে বাইরে। ক্রমশ প্রকাশ হয়ে এলো সেই অবয়ব, বিকৃত অন্ধকারে ঢাকা ধ্বংসপ্রাপ্ত দেহ, চেহারা পুরোপুরি বিকৃত, চোখ দুটো ফাঁকা, তার ঠোঁট পুরোপুরি রক্তে মাখা, আর দেহের ভিতর থেকে বের হয়ে আসছে একটা পচা দুর্গন্ধ। সেই অবয়ব এবার তার লম্বা হাতটা ডুবিয়ে দিল জলের মধ্যে, যেন পুকুরের তল থেকে কিছু একটা বের করে আনবার চেষ্টা করছে। আসলেই তাই, কয়েক মুহূর্তেই সে টেনে আনলো একটা মৃতদেহ। তারপর এক টানে ছিঁড়ে ফেললো তার পচে যাওয়া একটা কান। পরম তৃপ্তিতে চিবিয়ে খেতে শুরু করলো সেটা। মুখ মাখামাখি হয়ে গেল রক্তে। সে তীব্র ক্ষুধায় ক্ষিপ্ত, তার চোখে এক পাগলাটে উন্মাদনা। অসীম অন্ধকারে ভরা সেই অবয়ব এমনভাবে চেয়ে রইল লাশটার দিকে, যেন সেই ক্ষুধা তার কখনো মিটবে না। দড়াম করে জানলার পাল্লাটা খুলে গিয়ে হু হু করে ঘরে ঢুকলো সোঁদা গন্ধ আর ঠান্ডা হাওয়ার দমক। ঘুম মিশ্রিত চোখে জানলার পাল্লাটা ভালো করে খুলে বাইরে চোখ রাখতেই দেখলাম পরন্ত বিকেলের শহরতলিকে আষ্টে পৃষ্ঠে ঘিরে ফেলেছে কালো বিশালাকার মেঘের দল। এই মেঘের যা চেহারা, ঘন্টা পাঁচেকের আগে কোনোভাবেই ক্ষান্ত হবে বলে আমার মনে হলো না। জানালা বন্ধ করে বিছানা ছেড়ে উঠে সবেমাত্র দৌড়ের আলোটা জ্বালাচ্ছি, দেখি কিশোরী এসে হাজির। ঘরে ঢুকতে ঢুকতে আমাকে উদ্দেশ্য করে বলল, ভায়া, এই হাতের ছাতাটা খোলার সুযোগ দিল না হে, তার আগেই বড় বড় ফোঁটার আগমন। একটা গামছা জাতীয় কিছু দাও তো দেখি, মাথাটা একটু মুছতে হবে। আজ ইন্দ্রদেবের মতিগতি সুবিধের নয়, বুঝতে পারছো তো। এর মধ্যে সে নিজেই আমার গামছাখানা টেনে নিয়ে হাত পা মুছতে লাগলো। বললাম, তুমি তো দেখছি অনেকটাই ভিজে গেছো কিশোরী। পাঞ্জাবিটা খুলে ওপাশের রেলিংয়ে মেলে দাও, শুকিয়ে যাবে। কাঠের বাক্স থেকে তাকে আমার একটা সুতির পাঞ্জাবি দিলাম। সেটা সে গায়ে গলিয়ে নিয়ে বলল, তাই তো বলছি, আর এক দণ্ড দেরি করা যাবে না। চলো চক্রবর্তী মশাইয়ের মটলেনের বাড়ি থেকে ওটা যাক। আজ জমিয়ে আড্ডা দেওয়া যাবে, সঙ্গে বুড়োর থেকে বিচিত্র গল্প আদায় করা যাবে। আমিও আর অত্যুক্তি করলাম না। মাস দেড়েক হলো জ্যোতিষী মশাইয়ের বাড়িতে আমাদের যাওয়া হয়নি। গত মাসে অফিসের কাজের চাপ ছিল বেশ, আর আমার বন্ধু কিশোরী কোনো এক দূর সম্পর্কের বোনের বিয়ের জন্য ছুটি নিয়ে তার দেশের বাড়ি গিয়েছিল বেশ কিছুদিন। তাই তারানাথের বাড়ি যাওয়াও হয়নি, আর গল্পও ভাগ্যে জোটেনি। তবে আজ হলো রবিবার, আবারই বৃষ্টি বাদলার দিন, তার উপর কাল অফিসেও ছুটি রয়েছে। সব মিলিয়ে এক উপযুক্ত দিন। ইতিমধ্যেই আমরা দুইজন মটলেনের সরু গলিতে এসে পড়লাম। অনবরত বৃষ্টি হচ্ছে, আর তাতেই গলিতে জমেছে প্রায় হাঁটু ছুঁই ছুঁই জল। রাস্তায় খুব মুশকিলে একজন দুজনের দেখা পাওয়া যাচ্ছে। এমতাবস্থায় তেলে ভাজার দোকানে যে ঝাঁপ থাকবে তা বলাই বাহুল্য। অনেক দিন পরে তারানাথের বাড়িতে যাচ্ছি, খালি হাতে তো আর যাওয়া চলে না। তাই আগেই তার জন্য আমরা পাড়া থেকে এক বাক্স পাসিংশো সিগারেট নিয়ে নিয়েছি।
তারানাথের বাড়ির দরজায় এসে টোকা দিতেই ভদ্রলোক দরজা খুললেন, আর খুলেই এক প্রকার ব্যতিব্যস্ত হয়ে পড়লেন। আরে আরে করেছো কি? আর এরকম ঝড় বাদলায় তোমরা কিভাবে এলে বাবু? হ্যাঁ, আরে এসো এসো, শিগগিরই ভেতরে এসো, ভেতরে এসো। তারানাথের পেছনে পেছনে তার ছোট বসবার ঘরটায় গিয়ে বসলাম। দাঁড়াও, আমি একটু আসছি। এই বলে ঠাকুরমশাই ঘর থেকে বেরিয়ে গেলেন। ফিরে এলেন এক গামলা মুড়ি, চানাচুর, সঙ্গে গোটা কতক লঙ্কা আর ঢাউস সাইজের দুটো শশা আর খান 15 পেঁয়াজি নিয়ে। এসব না হয় হলো, কিন্তু এমন দিনে একটা গল্প হবে না ঠাকুরমশাই? তারানাথ মৃদু হাসলেন। হঠাৎই আমার মনে পড়ল সিগারেটের কথা। ইস, বেমালুম ভুলে গেছিলাম ওটা। তড়িঘড়ি পাসিংশো প্যাকেটটা তারানাথের দিকে এগিয়ে দিলাম। তার থেকে একটা সিগারেট নিয়ে লম্ফের আগুনে ধরিয়ে এক মনে টানতে লাগলেন আমাদের তারানাথ তান্ত্রিক। প্রথমটা শেষ করে আর একটা ঠোঁটে ঠেকিয়ে তারানাথ বললেন, আরে হবে না কেন? হ্যাঁ, তোমরা তো জানো আমি এক সময় দেশে দেশে ঘুরে বেড়াতাম। ঠিক ঘুরে বেড়ানো বললে ভুল হবে, খোঁজ করতাম অলৌকিকতার, জাদুবিদ্যার, পরলোক চর্চার। কিন্তু একটা কথা আজও অক্ষরে অক্ষরে সত্যি, সবচেয়ে অদ্ভুত ঘটনাগুলো আমার সামনে এসে দাঁড়িয়েছে, আমি তাদের খুঁজিনি। তোমরা যেহেতু শুনতেই চাইছো, তবে আজ বলি এক অভিজ্ঞতার কথা, যা অনেক দিন পেছনের ঘটনা, কিন্তু এখনো আমার মনে তাজা রয়ে গেছে। এই ঘটনা সেই সময়কার, যখন আমি বেশ কয়েক বছর হলো কলকাতায় এসে উঠেছি পরিবার নিয়ে। কলকাতার ধুলো, ব্যস্ততা আর এই তন্ত্রমন্ত্র ব্যবসার চাপে দম বন্ধ লাগছিল। হঠাৎ ঠিক সেই সময় এলো নিমন্ত্রণ। শালিকডাঙ্গা নামের এক অখ্যাত গ্রামের হরিপদ মুখার্জি নামের এক গৃহস্থের কাছ থেকে। হরিপদ বাবুর সঙ্গে আমার আলাপ হয়েছিল বছর খানেক আগে। এক সমস্যা নিয়ে সে তখন কলকাতায় এসেছিল। আমি কিছু সহজ প্রক্রিয়ার মাধ্যমে সেই সমস্যার সমাধান করে দিয়েছিলাম। সেই থেকেই তার আন্তরিক নিমন্ত্রণ রয়ে গিয়েছিল। আমি কথাটা তখন গা করিনি, কিন্তু হঠাৎ কি যে টান অনুভব করলাম, আর এক বিকেলেই ব্যাগ গুছিয়ে রওনা হয়ে পড়লাম। হাওড়া স্টেশন থেকে গন্তব্যের উদ্দেশ্যে একটি লোকাল ট্রেন ধরলাম। তখনও ভোর ভালো করে ফোটেনি, কুয়াশায় ছেয়ে আছে চারিদিক, আর হালকা ঠান্ডা হাওয়া গায়ে লাগছে। গাড়ির কামরায় তখন ছড়িয়ে আছে সেই একঘেয়ে স্টেশনের গন্ধ, আর্দ্রতা, হাওয়ার সঙ্গে মিশে থাকা ধোঁয়া আর কাঠ কয়লার পোড়া ছাপ। আমি জানালার পাশে বসে সিগারেট ধরিয়ে চুপ করে বসেছিলাম। বাইরের ধানক্ষেত পেছনে ছুটে চলেছে, যেন কোথাও একটা অজানা টানে আমাকে টেনে নিয়ে যাচ্ছে। 2 ঘন্টার মাথায় পৌঁছালাম শালিকডাঙ্গা স্টেশনে। না, তোমরা যে এখন আধুনিক স্টেশনের ছবি দেখো, তেমন কিছুই না। একটা ছোট প্ল্যাটফর্ম, সাইনবোর্ডটা রংচটা, আর তাতে আবছা করে লেখা শালিকডাঙ্গা। চারিদিকে কুয়াশা, যেন চোখে কিছুই পড়ে না। নামতেই দেখি এক বৃদ্ধ, ধুতি আর পরনে খদ্দরের জামা পরা, মাথায় এক রাশ টাক, কিন্তু চোখে কেমন যেন বিষণ্ণতা। সে একবার আমাকে মাথা থেকে পা পর্যন্ত দেখে নিয়ে বলল, আপনি কি তারানাথ তান্ত্রিক? আমি মাথা নাড়াতেই সে বলল, চলুন, আমাকে হরিপদ বাবু পাঠিয়েছেন। গাড়ি ঘোড়া তো নেই, হাঁটতেই হবে বাবু। আমরা দুজনে গ্রাম অভিমুখে হাঁটতে শুরু করলাম। সরু আঁকা বাঁকা রাস্তা, দুপাশে ধান ক্ষেত, আর দূরে দেখা যায় গাছের মাথা, তাল, খেজুর, বাবলা। ঘন কুয়াশার ভেতর দিয়ে ঠিক যেন একটা স্বপ্নের মধ্যে হাঁটছি। মাঝে মাঝে কোথাও একটা শালিক ডেকে উঠছে, আবার একদল কুকুর গর্জন করে উঠছে দূরে কোথাও। হঠাৎই দেখি পথের এক পাশে একটা পুরনো পুকুর, আর তার পাশে একটা ফাঁকা উঠোন।
উঠোনের মাঝখানে একটা কালো পাথরের ফলক, খুব পুরনো, রং মুছে গেছে। আমি দাঁড়িয়ে পড়লাম। অদ্ভুত একটা অনুভূতি হলো, ঠিক বোঝানোর মতো নয়। জিজ্ঞেস করলাম, আচ্ছা এটা কি বলো তো? বৃদ্ধ কিছুক্ষণ চুপ করে রইল, তারপর গলা নামিয়ে বলল, ওদিকটা ভালো নয় বাবু। আগে অনেকে বাসন ধুতে নাইতে যেত, এখন তো যায় না কেউ। চলুন বাবু, সন্ধে নামলো বলে। একটু পরেই পৌঁছে গেলাম হরিপদদের বাড়ি। একতলা মাটির দেওয়ালের ঘর, ছাদে ধূসর টালির ছাপ, আর চারপাশে জঙ্গল। উঠোনে একটা তুলসী তলা, আর এক কোণে যেন সদ্য নির্মিত কোনো ছোট মন্দির। হরিপদ দরজা খুলে আমায় দেখে খুশিতে আহ্লাদিত হয়ে উঠল, কিন্তু আমি অবাক হয়ে দেখলাম, আমাকে দেখে তার মুখে খুশির থেকেও বেশি স্বস্তির ছাপ। যেন এতক্ষণ কোথাও একটা গোপন আতঙ্ক লুকোনো ছিল। সন্ধ্যা গড়িয়ে রাত নামল। খাওয়া শেষে আমরা চায়ের কাপ হাতে বসে আছি। তখন আমি সরাসরি জিজ্ঞেস করলাম, আচ্ছা হরিপদ, ঠিক কি কারণে ডেকেছ বলো দেখি? কি হয়েছে আমাকে খুলে বলো, কোনো সংকোচ রেখো না। ওর মুখ থমথমে হয়ে গেল। এক মুহূর্ত চুপ করে থেকে বলল, আপনি একটু বিশ্রাম নিন ঠাকুরমশাই, কাল সকালে সব বলবো। তবে একটাই অনুরোধ, এত রাতে যদি কান্নার আওয়াজ পান তাকাবেন না, আর ডাকলেও সাড়া দেবেন না। এই বলে সে উঠে চলে গেল। রাতটা কাটালাম ঘরের কোণে একটা কাঠের খাটে। জানলার কাছে কুয়াশা জমেছে, বাইরে মাঝে মাঝে শিয়ালের ডাক, কিন্তু তার মাঝেই এক সময় ভেসে এলো এক নারী কণ্ঠের দীর্ঘ নিঃসঙ্গ বিলাপ, যেন বুকের ভেতরে ফাটিয়ে দিচ্ছে কিছু। আমি শুয়েছিলাম চোখ বন্ধ করে, কিন্তু মনের ভিতর কয়েকটা প্রশ্ন বারবার কিলবিল করছিল। কে সেই নারী, কিসের কান্না, আর সেই পাথরের ফলক, সেও কি কিছু লুকিয়ে রাখে? পরদিন আমার ঘুম ভাঙল মোরগের ডাক আর এক অদ্ভুত গন্ধে। নানা ধরনের শীতল স্যাঁতস্যাঁতে গন্ধ যেন মিলেমিশে একটা ভারী আবহ তৈরি করেছে চারপাশে। আমি উঠে বসলাম খাটে। জানলার বাইরে তখনও আবছা কুয়াশা, তার ফাঁকে ফাঁকে দেখা যায় তাল, শিরীষ, অর্জুনের ডালপালা। সবকিছু যেন এক অজানা নিস্তব্ধতায় ডুবে রয়েছে। মাঝে মাঝে শুধু গাছ থেকে শুকনো পাতা মাটিতে পড়ার ক্ষীণ আওয়াজ। ঘরের বাইরে বেরোতেই দেখি হরিপদ দাঁড়িয়ে আছে দাওয়ায়, হাতে এক গ্লাস ধোঁয়া ওঠা চা। আমাকে দেখে হালকা হেসে বলল, ঠাকুরমশাই, ঘুম ভালো হয়েছে তো? আমি গ্লাসটা নিয়ে বললাম, ঘুম তো হয়েছে, কিন্তু রাতের ওই একটানা কান্নাটা কিসের বলুন তো? হরিপদর মুখটা থমথমে হয়ে গেল। সোজা চোখে আমার দিকে তাকিয়ে বলল, কি আর বলি ঠাকুরমশাই, এখন আমরাও শুনে শুনে অভ্যস্ত হয়ে গেছি, আর ভয় পাই না। শুধু আমার মনটা মাঝে মাঝে ভার হয়ে যায়। আমি একটু চুপ করে থাকলাম। তারপর জিজ্ঞেস করলাম, কে সেই অভাগিনী, কি তার ইতিহাস, আর কেন আমাকে ডেকে এনেছেন এখানে হরিপদবাবু? হরিপদ মুখ ঘুরিয়ে দূরের দিকে তাকালো, তারপর আস্তে করে বলল, সবটা আজ বলবো আপনাকে, তবে আগে একটু গ্রামটা ঘুরে দেখুন। গাঁয়ের মানুষের সঙ্গে কথা বললে কিছুটা বুঝবেন। এই কান্নাটা কেবল রাতেই শোনা যায় না, এ কান্নার রেশ আমাদের গ্রামে দিনেও থেকে যায়। দিনে মানুষ চুপ করে থাকে, অথচ মুখের রেখায় লেখা থাকে একটা চাপা আতঙ্ক। আসলে সব জেনেও এরা ভুলে থাকতে চায়,
ভুলিয়ে রাখতে চায়। সব জানতে হলে আপনাকে একবার পুকুর ঘাট পর্যন্ত যেতে হবে। তবে একা যাবেন না, আমি লোক পাঠাচ্ছি সঙ্গে। বেলা তখন প্রায় 10টা। গ্রামের পথে হাঁটছি আমি, সঙ্গে হরিপদর পাঠানো রাঘব। বছর 30 বয়স, মুখে একটাও কথা নেই, শুধু এক রাস গম্ভীরতা। রাস্তার দুপাশে ছড়ানো পাট শাক, কলমি আর মাঝে মাঝে দু একটা পাটকাঠি পোড়ানোর আগুনের গন্ধ। এক জায়গায় এসে রাঘব বলল, এই যে বাবু, ওটাই সেই পুকুর, আমরা বলি বিধবার ঘাট। পুকুরটা অবিশ্বাস্যভাবে শান্ত, জল একটুও নড়ছে না, যেন কোনো স্বচ্ছ কাচের স্তর। চারপাশে বুনো আগাছা, আর তার ফাঁকে ফাঁকে দাঁড়িয়ে থাকা কয়েকটা ভাঙাচোরা পাথরের সিঁড়ি। ঘাটের চিহ্ন মাত্র আজ নেই, তবে বোঝা যায় যে এককালে এই পুকুর মানুষের ভারে নুজ্জ হয়ে থাকত। আজ তাতেই জমেছে কচুরি পানার স্তর, অথচ পাথরে জোড়া পায়ের ছাপ। জানি না কিভাবে, কিন্তু মনে হলো সেই পায়ের ছাপ যেন বহু বছর ধরে সেখানেই আছে, কেউ ধুয়েও তুলতে পারেনি। আমি হাঁটু গেড়ে বসে একটা পাথরে হাত রাখলাম। ঠান্ডা, কিন্তু সেই ঠান্ডার ভেতর একটা ধুকপুক ধুকপুক করে চলা স্পন্দন যেন অনুভব করলাম। মুহূর্তেই হাতটা সরিয়ে নিলাম। একটা শিরশিরে অনুভূতি নেমে গেল আমার হৃৎপিণ্ড দিয়ে। আচ্ছা, এই ঘাটের জল কেউ ব্যবহার করে না কেন বলতে পারো? দেখে তো মনে হচ্ছে এখানে আগে মানুষের আনাগোনা ছিল, আর এমন অদ্ভুত নামই বা কেন? রাঘব তখন আমার দিকে একটু সংকোচের দৃষ্টি নিয়ে তাকালো, তারপর আমতা আমতা করে বলল, বাবু, আসলে ওই ঘাটে এক বেধবা ডাইনিকে ডুবিয়ে মারা হয়েছিল, সেই থেকেই। আমি চমকে তাকালাম। পুকুরটা যেন হঠাৎ আরো নিস্তব্ধ হয়ে উঠল। বাতাস বন্ধ, গাছের পাতাও আর নড়ছে না। রাঘব আস্তে আস্তে বলল, তারপর থেকেই ওই পুকুরটা বদলে গেছে বাবু, জল যেন আর জল নেই। যে রাতে তার মৃত্যু হয়েছিল সেই রাত থেকে মাঝে মাঝে কাঁদে সে। কেউ কেউ বলে, যারা ওই কান্না শুনে এই পুকুর ঘাট থেকে পেছন ফিরেছে, তারা নাকি আর কখনো স্বাভাবিক হয়ে ফিরতে পারেনি। আমি পেছন ফিরে তাকালাম পুকুরটার দিকে। সেই পাথরের ঘাট, সেই স্যাঁতস্যাঁতে জল, আর তার বুকে ঘন ছায়া, যেন কোথাও থেকে এক জোড়া বিষণ্ণ চোখ আমাকে দেখছে। তারানাথ থেমে গেলেন। বাইরে তখনও বৃষ্টির শব্দ, জানালার কাছে থেমে থেমে জল পড়ার টপটপ আওয়াজ। কিশোরী উত্তেজনায় একটু এগিয়ে এলো। আমিও স্থির দৃষ্টিতে তাকিয়ে রইলাম তার মুখের দিকে। মুড়ি পেঁয়াজির প্লেট পাশে সরিয়ে পাসিং শোয়ের ধোঁয়া ছেড়ে দু চোখ অর্ধনিমিলিত করে তারানাথ বললেন, পুকুর ঘাটে দাঁড়িয়ে সেই নিশ্ছিদ্র স্তব্ধতার মধ্যে আমার মনে হলো যেন আমাকেও কেউ ডাকছে, অথবা কোনো পুরনো দুঃখের স্তর আমাকে টেনে নিচ্ছে অচেনা অতীতে। পুকুরের পাড় ধরে চুপ করে হাঁটছিলাম। চোখে পড়ল সেই উঠোন, তার পাশেই সেই কালো পাথরের ফলকে কাঁচা লাল রং দিয়ে আঁকা অদ্ভুত সব চিহ্ন। কাছে গিয়ে ভালো করে দেখলাম, তবে লক্ষ্য করলাম রাঘব আমার সাথে এগিয়ে এলো না, দূরেই দাঁড়িয়ে আমাকে দেখতে লাগলো। দেখলাম সেই ফলকে একটা বৃত্তের মাঝে উল্টে দেওয়া লাল ত্রিশূলের মতো কিছু আঁকা। ভালো করে দেখলাম কিছু অতি সাধারণ ঈশ্বর চিহ্ন। রাঘবের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলাম, এগুলো কি রাঘব? রাঘব প্রথমে কিছু বলল না, মুখ ঘুরিয়ে নিল। তারপর ফিসফিস করে বলল, ডর ভরা দাগ বাবু, ওসব না দেখাই ভালো। বলে না, ডাইনি যাদের দেখে
তাদের শরীর নষ্ট করে দেয়। তাই রক্ষা চাইতে গাঁয়ের বুড়িরা এঁকে দেয়, কিন্তু লাভ হয় কি? আমি ফলকের গায়ে হাত দিয়ে ছুঁতেই সেটা ঠান্ডা লোহার মতো ঠক ঠক করে কেঁপে উঠল। শরীরে কাঁপুনি বয়ে গেল, কিন্তু তখন এসব ভাবার সময় ছিল না। রাঘবের গলা শুনে সম্বিত ফিরল। চলুন বাবু, এখানে বেশিক্ষণ থাকা ভালো নয়। আমি আর কথা না বাড়িয়ে উঠে পড়লাম। দুজনে আবার হাঁটা শুরু করলাম গ্রামের ভেতরের দিকে। গ্রামের রাস্তা যেন নিস্তব্ধতার কারুকাজে আঁকা। চারপাশের বাড়িগুলো যেন এক একটা ছায়া, জীবন্ত অথচ জড়ো। কুঁড়ে ঘরের চালায় ধোঁয়া উঠছে, কিন্তু কোথাও বাৎসল্য রসের কলরব নেই। মহিলারাও উঠোনে বসে গৃহকাজ করছে, অথচ মুখগুলো এমন মৃতবৎ, যেন কোনো অভিশাপের ছায়ায় ঢাকা। রাঘবের চেহারাতেও একটা অদ্ভুত কঠিনতা, অথচ চোখের কোণে চাপা আতঙ্ক ধরা পড়ে যায় মাঝে মধ্যেই। লক্ষ্য করলাম পথে ঘাটে যেসব গ্রামবাসীর মুখ চোখে পড়ছে, তাদের সবার চোখে একটা চাপা আতঙ্ক, একটা অস্বস্তি। মুখে কিছু বলে না, কিন্তু যেন কোনো ভয় তাদের ভিতর থেকে চেপে ধরছে। কখনো কখনো দু একজন কৃষককে দেখতে পাই, তারা হাল ছেড়ে দূর থেকে তাকিয়ে আছে। তবু কারো মুখে কোনো অভিব্যক্তি নেই, শুধু অন্যমনস্ক দৃষ্টি, যেন কোনো এক অদৃশ্য বিপদের আশঙ্কায় সেই দৃষ্টি পাথর হয়ে গেছে। গ্রামের শেষ প্রান্তে এসে থামলাম আমরা। এখানে ৩-৪টে বাড়ি, একেবারে জীর্ণ, দেওয়াল ফেটে পড়েছে। এক জায়গায় একটা বট গাছের নিচে কয়েকজন বৃদ্ধ বসে গল্প আলাপ করছিল। পানের রসে রঙিন দাঁত, হাতে ধূসর কাঁসার বাটি। আমাকে দেখে তারা হালকা হাসল, কিন্তু সেই হাসির মধ্যে কোনো আমন্ত্রণ নেই, বরং স্পষ্ট অনিশ্চয়তা। তবুও আমি এগিয়ে গিয়ে জিজ্ঞাসা করলাম, নমস্কার কাকা, আমি তারানাথ চক্রবর্তী, হরিপদবাবুর বাসায় অতিথি হয়ে এসেছি। তা আপনারা মুরব্বী মানুষ, তাই আলাপ করার লোভ সামলাতে পারলাম না। আমি বামুনের ছেলে শুনে অনেকেই বেশ খাতির করল আমার। তখন অবশ্য পরনে আমার সাধারণ পোশাক। আমি যে তান্ত্রিক সে কথা বোঝবার বিন্দুমাত্র উপায় আমি দেখিনি। কথায় কথায় আমি প্রশ্ন করলাম, আচ্ছা, কাল রাতে একটা কান্নার শব্দ পেলাম। হরিপদবাবুকে জিজ্ঞাসা করতে কিছুই বললেন না উনি, বরং বললেন এসব নাকি রোজই শোনা যায়, আমি যেন আমল না দিই। কি ব্যাপার বলুন তো, কে কাঁদে রাতভর? কেউ কি কোনো সমস্যায় পড়েছে? একজন বৃদ্ধ হাতের বাটি নামিয়ে রেখে গলা খাকারি দিল, তারপর আস্তে আস্তে বলল, ওসব পুরনো কথা গ্যাসের জন্য মনে করতে যাব আমরা, ওসব ভুলে থাকাই ভালো। বন্ধুরা এদিক ওদিক তাকিয়ে চুপ করেই রইল। শুধু এক বয়স্কা মহিলা, যিনি একটু দূরে বসে খড় বিছাচ্ছিলেন, একবার মাথা তুলে আমাদের দেখলেন। তার চোখে এমন এক শূন্য দৃষ্টি, যেন পৃথিবীর কোনো আশ্চর্য বিষয় তাকে আর স্পর্শ করতে পারে না। রাঘব আমার কাঁধে আলতো হাত রাখল, ধীর স্বরে বলল, চলুন বাবু, এখানে প্রশ্ন করলে কোনো লাভ নেই। হেঁটে চললাম আবার। এবার লক্ষ্য করলাম গ্রামের কাঁচা বাড়িগুলোর দরজা জানলা বেশ অকারণেই আধ খোলা। লোকজন দূর থেকে দেখছে আমাদের। নতুন মুখ দেখলে গ্রামে এসব সাধারণ কৌতূহল দেখা দিতই, কিন্তু আশ্চর্যের বিষয়, সামনে এসে কথা বলছে না কেউ। আর যারা সামনে আসছে তারা কথার মাঝখানেই থেমে যাচ্ছে, যেন কিছু অদৃশ্য শর্ত মেনে চলতে হচ্ছে। কি এক অব্যক্ত সন্ত্রাস ছড়িয়েছিল মানুষগুলোর কণ্ঠে। আমি আর কিছু না বলে ছেড়ে দিলাম, কিন্তু আমার মনে ক্রমশ জমছিল হাজার প্রশ্ন। কে এই ডাইনি? কেন তাকে ঘিরে এত আতঙ্ক? একটা পুরনো বটতলার পাশে রাঘব আমাকে নিয়ে বসতে বলল। তার মুখেও কেমন যেন সংকোচ। আমি নিজেই বললাম, তুমি কি কিছু জানো রাঘব? যা জানো খুলে বলো।
তুমি তো জানো তোমার বাবু আমায় এমনি এমনি ডেকে আনেননি। তিনি যেমন আমার প্রকৃত পরিচয় জানেন, তুমিও জানো। তাই বলছি, সংকোচ করো না। রাঘব দুহাতের আঙুল ঘষতে ঘষতে মাথা নিচু করে বলল, আমি কিছু চোখে দেখিনি বাবু। বাবুর সাথে কলকাতায় ছিলাম যখন, ফিরে এসে শুধু লোকের মুখে শুনেছি বেচারা বিধবা বউ রমা, ওরে ওই ঘাটেই ওরা ডুবিয়ে মেরেছিল। কেন মেরেছিল ঠিক জানা নেই। কেউ বলে ডাইনি, কেউ বলে অভিশাপ। শুধু তারপর থেকেই ওর কান্না বাজে এই গোটা গ্রামে। আমি চুপ করে শুনছিলাম। রাঘব আবার বলল, শুনেছি ওর সঙ্গেই মিশে গেছে পুকুরের জল। কেউ বলে রাতে যদি তার ছায়া পড়ে কারোর শরীরে, তবে সে মানুষ আর মানুষ থাকে না। কিন্তু তাতেই আর সব কি থেমে আছে বাবু? কিচ্ছুটি থেমে নেই। রাত হলেই একরকম আতঙ্কে বেঁচে থাকা। এভাবে আর কতদিন? বাবুকে বরাবর বলি আমরা আবার শহরে চলে যাই, কিন্তু তিনি যাবেন না। আমি গভীর মনোযোগ দিয়ে শুনছিলাম। এই ছেঁড়া ছেঁড়া তথ্যের জাল থেকে কিন্তু পুরো সত্যি তখনও ধরা দেয়নি, বরং একটা অন্ধকার ঘনিয়ে আসছিল চারপাশে। তার মধ্যে দিয়ে আমাকে খুঁজে পেতে হবে সেই হারিয়ে যাওয়া ইতিহাস। সূর্য মাথার উপর আবার হরিপদর বাড়িতে ফিরে এলাম। সে আমাকে বলল, বুঝেছি ঠাকুরমশাই, আপনার মনে অনেক প্রশ্ন জমা হয়েছে। সব বলবো, তবে এত দূর ঘুরেছেন, ক্লান্ত আপনি, দুপুরও হয়েছে। একটু কিছু মুখে দিন, তারপর আমি আপনাকে নিজে শোনাবো এক অভাগিনীর করুণ কাহিনী। দুপুর গড়িয়ে যাচ্ছে। গরম ভাতে কাঁচা লঙ্কা দিয়ে মাছের ঝোল আর দই মিষ্টি দিয়ে দুপুরে বেশ একটু গুরু ভোজনই হলো। খাবার শেষে আমরা দুজনে উঠোনের এক কোণে বসলাম। বাতাসে গরমের তেজ থাকলেও মাটির ঘরের পাশটায় একটু ঠান্ডা লেগে আছে। হরিপদবাবু সিঁড়িতে হেলান দিয়ে বসে বললেন, রমা ছিল হরিকুমরের বউ। হরি ছিল চুপচাপ, আপন ভোলা মানুষ, বয়সটাও কম। ও কারোর সাথে পাঁচে থাকতো না কোনোদিন। তাও কপালের লিখন তো আর কাটান দেওয়া যায় না। বিয়ের 1 মাস কাটতে না কাটতেই একদিন সাপের কামড়ে মরে গেল ছেলেটা। হঠাৎই বিধবা হলো রমা। তখন ওর বয়স কতই বা হবে। একা মেয়ে মানুষের বেঁচে থাকা এ সমাজে সহজ কথা নয়। তবে রমা তখনও নিজের ছায়াকেও ভয় পেত না। সে কাউকে তার গায়ে হাত দিতে দেয়নি। মুড়ি ভেজে, কখনো পাতা কুড়িয়ে যেটুকু পেত তাতেই থাকত। সাহসী মেয়ে ছিল রমা। মাথার চুল কাটেনি, কারো মুখ চেয়ে সাদা থান ছাড়া আর কিছু পরেনি। কিন্তু মুখে এক আলাদা দীপ্তি ছিল, যেন সাক্ষাৎ লক্ষ্মী প্রতিমা। হরি আমার বন্ধু পুত্র। ছোটবেলায় ওর বাবা আর আমি এক পাঠশালায় পড়েছি। মেয়েটাকে আমি কম স্নেহ করতাম না ঠাকুরমশাই। হরি যখন চলে গেল, আমি তখন কলকাতায়। রমার পড়াশোনা বেশি দূর ছিল না, সে আমাকে কিছু জানাতে পারেনি। আমিও খবর কিছুই পাইনি। যখন ফিরে এলাম তখন অনেক দেরি হয়ে গেছে। গাছের পাতার ফাঁক গলে সূর্যের হলকা এসে পড়ছিল আমার আর হরিপদবাবুর মুখের ওপর। দূরের মাঠ থেকে মাঝে মাঝে ভেসে আসছিল নাম না জানা পাখির ডাক, যেন এই করুণ গল্পের নেপথ্য সঙ্গীত। আমি চুপ করে বসে আছি। হরিপদবাবু একটা দীর্ঘশ্বাস ফেলে ধীরে ধীরে বলতে শুরু করলেন, ঠাকুরমশাই, হরি যখন মারা গেল ওর বয়স বড়জোর 18 কি 19।
একা মেয়ে, নির্ভর করার মতো কেউ নেই। আমি তখন কলকাতায়। এ গ্রামে বিধবার জীবন মানেই এক প্রকার মৃত্যুর মতো। রমা মাথা নত করেনি। মহাজন রঘুনাথ চৌধুরী বয়সে রমার বাবার মতো হলেও চোখ লাগিয়েছিল রমার ওপর। মেয়েটা ছিল রূপে গুণে অতুলনীয়া। রঘুনাথ চেয়েছিল রমাকে লোভ দেখিয়ে কিংবা ভয় দেখিয়ে নিজের করে নেবে, কিন্তু রমা সে একেবারে মাটির মেয়ে ছিল, আগুনের মতো। সোজা গিয়ে রঘুনাথের প্রস্তাব ফিরিয়ে দেয়, প্রকাশ্যে অপমান করে তাকে। আপনি ভাবুন ঠাকুরমশাই, রঘুনাথের মতো মানুষ এই অপমান সইবে? ও প্রতিশোধ নিতে উঠে পড়ে লাগলো। কি করল সে? হরিপদ বাবুর মুখ অন্ধকার হয়ে গেল। তিনি কাঁপা কাঁপা গলায় বললেন, ডাইনি, রঘুনাথ রটিয়ে দিল। রমা ডাইনি। বলল ওর চোখে তাকালেই ছেলে পিলে অসুখে পড়ে, গরু ছাগল মরছে, পুকুরের জল বিষে উঠছে, সব রমার কুদৃষ্টির ফল। অশিক্ষিত কুসংস্কারগ্রস্ত গ্রামের মানুষজন তারা তো এসব কথায় সহজেই বিশ্বাস করে। বাতাস যেন থেমে গেছে। দূরে কোথাও একটা কাঠ ঠোকরার ঠক ঠক আওয়াজ থেমে গেছে। হরিপদ বললেন, রঘুনাথের লাঠিয়ালরা এক রাতে গিয়ে রমাকে ঘর থেকে টেনে বের করল। কেউ প্রতিবাদ করল না। ঠাকুরমশাই, গ্রামের মানুষ যারা একদিন রমার কাছ থেকে মুড়ি খেয়ে এসেছিল তারাই তখন গালাগালি করছে, থুথু ছুঁড়ছে। আর রমা দু চোখে শুধু বিস্ময়, অবাক দৃষ্টিতে সবাইকে দেখছিল। কিছু বলতেও পারছিল না, যেন নির্বাক মাটির পুতুল। তাকে পুকুরের দিকে টেনে নিয়ে গিয়ে বাঁশের খুঁটির সঙ্গে হাত বেঁধে ফেলে জলে ডুবিয়ে রেখেছিল এই অমানুষের দল। একবার নয়, বারবার। মুখ তুলে দম নিতে গেলে আবার ঠেলে জলের তলায় পাঠিয়ে প্রস্তুত ছিল না। হরিপদ হালকা কাশলেন, গলা পরিষ্কার করে বললেন, আমি ফিরলাম দুদিন পর। সব শুনে ছুটে গিয়েছিলাম পুকুর পাড়ে। তখন শুধু একটা নরম পচন ধরা দলা দেহ পাওয়া গেল। মেয়েটার কোনো চিহ্ন ছিল না তাতে। শুধু মনে হলো আকাশ ভারী হয়ে এসেছে। বাতাসে যেন এক নিরবধি কান্নার সুর বাজছে। তবে কি রমার আত্মা? হ্যাঁ ঠাকুর মশাই, রমা শান্তি পায়নি, পায়নি। সে আজও আছে, আজও আমি স্পষ্ট তার হাহাকার শুনতে পাই। বাকিরাও পায় না তা নয়, তবে নিজেদের অপরাধ কি এত সহজে স্বীকার করা যায়? মনে হয় সে আমাকে ডেকে বলছে তার প্রতিশোধ চাই। আজকের এই মোড়ক, এই মৃত্যু, এই দুঃস্বপ্ন সবই তার অভিশাপ। হরিপদ বাবুর চোখ তখন যেন অতীতের কোনো অন্ধকার গহ্বরে ডুবে আছে। গলার স্বর মৃদু, প্রায় ফিসফাস, অথচ সেই স্বরে কাঁপুনি। রমার মৃত্যুর পরে গ্রামে নেমে এলো অভিশাপ ঠাকুর মশাই। শুরুটা হলো পুকুর ঘাট থেকেই, যেখানে গ্রামের সমস্ত জলকর্ম হয়, সেই প্রাচীন পুকুর যার জল কখনো শুকোয় না। আমি যেদিন ফিরলাম তার ঠিক পরের দিন সকালে রমার সেই অবশিষ্ট মৃতদেহটাই আমার উদ্যোগে রাখা হয়েছিল পুকুর ঘাটের নিচের ছায়ায়। শ্মশান বেশ খানিকটা দূর, তাই ভেবেছিলাম সকালে স্নান করিয়ে তবেই দাহ করব। কিন্তু কি আশ্চর্য, সকাল হতেই দেখলাম রমার দেহ নেই। চারিদিক খুঁজেও পাওয়া গেল না।
শুধু পুকুরের জল রক্তের মতো লাল হয়ে উঠেছিল। সবাই প্রথমে ভেবেছিল কুকুর বা শেয়াল টেনে নিয়ে গেছে, কিন্তু পুকুরের পাড় জুড়ে কোনো টানাটানির চিহ্ন ছিল না, শুধু ঘাটের শেষ ধাপে রক্তের দাগ আর জলের মধ্যে ভেসে থাকা সাদা থান। তিনি থামলেন, যেন স্মৃতির বোঝা বুকে চেপে বসেছে। তারপর গলা পরিষ্কার করে বললেন, তারপর থেকে পুকুরটা বদলে গেল। দিনের আলোতেও সে পুকুরের জল কেমন ঘোলা হয়ে থাকত। মাঝে মাঝে দেখতাম জলে কিছু একটা নড়ছে, যেন কেউ বড় সড়ো কিছু ধীরে ধীরে ঘুরে বেড়াচ্ছে। রাতে তো কেউ ওদিকে পা রাখত না। যারা ভুল করে কাছে গেছে তারা আর ফেরেনি ঠাকুর মশাই। কি বলছেন? ফেরেনি মানে? গরু বা মহিষ সন্ধ্যায় পুকুরের ধারে গেলে আর ফিরে আসতো না। পরে সকালে দেখা যেত তাদের অর্ধেক দেহ ঘাটের ধাপে পড়ে আছে। শরীরের মাংস যেন কেউ কামড়ে কামড়ে ছিঁড়ে নিয়েছে, কিন্তু আশেপাশে কোনো পশুর পায়ের ছাপ নেই। শুধু পুকুরের জল সামান্য নড়ে, যেন নিচে কোনো বড় কিছু দুলছে। মানুষও বাদ যায়নি ঠাকুর মশাই। 4 জন গেল। 2 জন মাঝরাতে পুকুর ঘাটে গিয়েছিল নাকি ভূত তাড়াতে, কে জানে। সকালে তাদের পাওয়া গেল দেহ আধা জলে আধা কাদায় গেঁথে আছে। চোখ দুটো যেন আতঙ্কে কোটরাগত, মুখের চামড়া ছিঁড়ে গেছে। মনে হলো ভীষণ ক্ষুধার্ত কেউ একটু একটু করে ছিঁড়ে নিয়েছে। পরে আমরা গ্রামের 5 জন মিলে পুকুরে নেমে খোঁজ করলাম। পুকুরের গভীরতায় একটা কিছুর অস্তিত্ব টের পাওয়া গেল, কিন্তু সেটাকে ঠিক দেখা গেল না। কখনো মনে হতো মেয়ের মতো সাদা মুখ দেখা দিচ্ছে জলের নিচে, আবার কখনো মনে হতো কোনো বিকৃত দেহ হাড় সর্বস্ব মুখ চেয়ে আছে আমাদের দিকে। সাহসী আমরাও, কিন্তু জীবনের ভয় আর পরিবারের চিন্তা তো আমাদেরও আছে, তাই ওখানে বেশিক্ষণ থাকিনি আর। বাতাসের মধ্যে যেন মৃত্যুর গন্ধ ভেসে এলো। আমি গম্ভীর স্বরে বললাম, আপনারা কি কোনো প্রতিরোধের চেষ্টা করেননি? হরিপদ মাথা নাড়লেন। প্রথমে অনেক চেষ্টা করেছিলাম। এক ওঝা না পীর কি একটা ডেকে এনেছিল মনু নাপিত। সে রাতের বেলায় পুকুরের সামনে যজ্ঞ বসালো, কাঁসর বাজিয়ে মন্ত্র পড়তে শুরু করলো। কিছুক্ষণ পরেই কে যেন গভীর জল থেকে উঠে এলো, একটা ঝটকা। তারপর আমরা দেখলাম স্বয়ং ওঝার মুন্ডু তার শরীর থেকে আলাদা হয়ে পড়েছে মাটিতে। আমি স্তব্ধ। মনে মনে বুঝলাম, এখানে কেবল আত্মার ব্যাপার নয়, এখানে প্রবল প্রতিশোধ স্পৃহা থেকে জন্ম নিয়েছে এক অসীম কালো শক্তি, যা ক্ষুধার্ত, প্রাণের জন্য, রক্তের জন্য। হরিপদ ফিসফিসিয়ে বললেন, রমা এখন মরে গিয়েও মুক্তি পায়নি ঠাকুর মশাই। ওর আত্মা শান্তি পায়নি, আর ওর আত্মা যতক্ষণ না মুক্তি পাবে গ্রামকে নিঃশেষ করে ছাড়বে। আমি ধীরে ধীরে চোখ বন্ধ করলাম। চারপাশে সন্ধ্যার অন্ধকার নেমে আসছিল। দূর থেকে কোনো পেঁচার ডাক ভেসে এলো, যেন অশরীরী অশুভতার পূর্বাভাস। সেই থেকে পুকুরটা বদলে গেছে। আগে যেখানে মেয়েরা হাঁটু জলে নেমে কলসি ভরত, ছেলেরা ছিটিয়ে ছিটিয়ে সাঁতার কাটত, এখন সেই জল কালো, কুয়াশার মতো থমথমে, আর তলদেশ থেকে যেন কোনো অদৃশ্য হাত ডাকছে। গ্রামে রাত নামলে এখন আর কুকুরের ডাক কানে আসে না, ঘুটঘুটে নীরবতা, যেন পুকুরের জল সমস্ত শব্দ চুষে নিচ্ছে। কেবল মাঝে মাঝে দূর থেকে শোনা যায় একটা চাপা ছটফটানি, যেন কেউ জল থেকে উঠতে চাইছে বা কাউকে টেনে নেওয়া হচ্ছে কোথাও।
এখানেই শেষ নয় ঠাকুরমশাই। রমা এখন আর কেবল জীবিতের নয়, মৃতের আত্মাও টেনে নিচ্ছে। শ্মশান যাত্রা শুরু করলেই সর্বনাশ ঘটে। কাল বুড়ো সুধীর মাঝির দেহ নিয়ে যাওয়া হচ্ছিল। মাঝ রাস্তায় দেহটাই উধাও হয়ে গেল। যারা কাঁধে কাঁধ মিলিয়ে মরা নিয়ে যাচ্ছিল তারা বলে কেমন একটা হিমশীতল ছায়া তাদের মাথার উপর দিয়ে উড়ে গেল যেন। তারপর শরীর অবশ হয়ে এলো, চোখের সামনে আধার। যখন জ্ঞান ফিরল তখন তারা দেখল খাটিয়া খালি, মরা নেই। ভোরে খুঁজতে গিয়ে দেখা গেল পুকুর পাড়ে ছড়িয়ে আছে মাংসের দলা, ছিঁড়ে ফেলা হাড়গোড়, আর রক্তের ধারাগুলো গিয়ে মিশছে পুকুরের কালো জলে। আমিও গিয়ে দেখলাম সে এক বিভীষিকাময় দৃশ্য। ঠান্ডা আলোয় পুকুরের পাশে পড়ে থাকা ছিন্ন ভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ, যেন কেউ কাঁচা মাংস কামড়ে ছিঁড়ে খেয়েছে। আর পুকুরের জল উঁচু নিচু ঢেউ খেলছে, অথচ বাতাস নেই, নড়াচড়ার কোনো কারণ নেই, যেন ভিতর থেকে কিছু নড়ছে ক্রমাগত। দিনে দিনে গ্রাম জুড়ে এক অলিখিত নিয়ম জারি হয়েছে, পুকুরের ধার দিয়ে কেউ যাবে না, রাতে কাউকে দাহ করতে নিয়ে যাবে না, আর কোনো মরা মানুষই পুকুরের ধার পেরিয়ে যাবে না যদি বাঁচতে চাও। কিন্তু মরা বা মৃত্যু কোনোটাই তো আর কথা শোনে না, মরা ফেলে রাখাও তো আর সাজে না। কিন্তু আজকাল আর উপায় কি? কারণ এখন যারা মরা নিয়ে বেরোয় তাদেরও আর ফেরা হয় না। তারা বা তাদের শরীরের টুকরো টাকরা পরে পাওয়া যায় সেই পুকুর পাড়ে। সেই সব ছিন্নমূল হাড়ের মাঝে 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 একটা সাদা থানের টুকরো হাওয়ায় উড়ে উড়ে আসে, যেন রমার আত্মা। পুরনো বিধবা শাড়ির ছেঁড়া অংশ পড়ে এখনো সেখানে অপেক্ষা করে আছে। যখন হরিপদ উঠল, বিকেলের শেষ আলো তখন প্রায় ম্লান হয়ে এসেছে। গ্রামটা এক অদ্ভুত শীতল নিস্তব্ধতায় মোড়া। গাছগুলো যেন অনেক দূর থেকে শীর্ণ আর অন্ধকার হয়ে উঠেছে। আমি নিজের খেয়ালেই উঠে বেরিয়ে পড়লাম। হরিপদ আমাকে আগেই সতর্ক করেছিল। ঠাকুরমশাই, পুকুরের জল এতদিনে অন্যরকম হয়ে গেছে। এখানে যাওয়া আপনারও কি নিরাপদ হবে? কিন্তু আমার মধ্যে একটা অদ্ভুত অনুভূতি কাজ করছিল, যা আমাকে এই পুকুরের দিকে আকৃষ্ট করছিল। পুকুরের জল গাঢ় কালো। আমি হাঁটতে শুরু করলাম পুকুরের দিকে। মাটি ভিজে ছিল। পরিষ্কার আলো থাকলেও চারপাশে কিছুই স্পষ্টভাবে দেখা যাচ্ছিল না। বাতাসে ঘুরতে থাকা কুয়াশার মধ্যে পুকুরের কিনারে একটা অবয়ব চোখে পড়ল। চুলে জট পড়েছে, গায়ে পাতলা এক খণ্ড কাপড়। সে ঘুমিয়ে আছে পাড় ঘেঁষে। তার শরীর ক্ষয়প্রাপ্ত, কিন্তু হালকা সাদাসিধে একটা অভিব্যক্তি মুখে। হঠাৎ সে চোখ মেলে আমার দিকে তাকিয়ে হেসে বলল, তান্ত্রিক, তোমার আশা জানা ছিল, তবে তুমি কি আটকাতে পারবে? কিছু ভাবার আগেই সে নিজের ছোট বাঁশের লাঠিটা আমার দিকে ছুঁড়ে মারল। লাঠি সরাসরি পুকুরের দিকে গিয়ে পড়ল। কিছু ঢেউয়ের মতো শব্দ এলো, তবে আশেপাশে কোনো বাতাস ছিল না। পুকুরের জল যেন সিঁড়ি বেয়ে নেমে যেতে চাইছিল নিচে, এক গভীর অন্ধকারের দিকে। পাগলটা ঠিক তখন হঠাৎ যেন আকাশের দিকে তাকিয়ে বলল, তুমি ভাবছো এখানে সব কিছু যেমন দেখছো তেমনটাই না। এখানে যা ঘটেছে তা তোমার অদেখা, অজানা। তুমি যদি জীবন চাও তাহলে ফিরে যাও, তবে তুমি চলে গেলে অন্যরকম এক পরিবর্তন আসবে, তাতে আর কিছু বাঁচবে না। আমি তার দিকে এগিয়ে গেলাম। একটা গভীর আশঙ্কায় গাটা ছমছম করে উঠল। আমার কিছু বলার আগে পাগলটি আবার মাথা তুলে আমার দিকে তাকিয়ে রইল। তার চোখ দুটি সরাসরি আমার দিকে স্থির হয়েছিল,
যেন কোনো অদৃশ্য শক্তি তাকে সেই মুহূর্তে একে একে চেপে ধরছে। তার দৃষ্টি দেখে কেমন যেন হঠাৎ অন্যরকম অনুভূতি হলো আমার, যেন তারা এই পৃথিবীকে অতিক্রম করে অন্য কোনো দিগন্তে চলে গেছে। আমি বুঝতে পারছিলাম না আমি কি করব। পাগলটা তখনও চুপ করে বসে। হালকা ঠান্ডা হাওয়া বইছে। আমি কিছু বলার জন্য এগিয়ে গেলাম। ঠিক তখনই দূর থেকে একটা অদ্ভুত শব্দ এলো, যেন পুকুরের জল ফুঁসে উঠছে। স্বভাবতই আমি একটু ঘাড় ঘুরিয়ে তাকালাম। পুকুরের জল যেন সত্যি সত্যি অস্থির হয়ে উঠেছে। তার ওপর হালকা ধোঁয়ার মতো কিছু ভাসছে। একটা মুহূর্ত মাত্র একটা নিঃশ্বাসের সময়। আমি চোখ সরালাম। যখন আবার মুখ ফেরালাম, পাগলটা নেই, একেবারে নিখোঁজ, যেন কোনোদিন ছিলই না। মাটি পর্যন্ত শুকনো, কোনো পায়ের দাগ নেই, কোথাও কোনো ছিঁড়ে যাওয়া কাপড়ের টুকরো নেই, এমনকি তার শরীরের ঘ্রাণটুকুও যেন বাতাস থেকে মুছে গেছে। শুধু তার ফেলে যাওয়া ছোট বাঁশের লাঠিটা পড়ে আছে সেখানে, নিস্তরঙ্গ, নির্জন, যেন সেটাও কোনো পুরনো ভ্রান্তির চিহ্ন। সেটাই প্রমাণ দিচ্ছে যে সে এসেছিল। আমি একবার পুকুরের দিকে তাকালাম। কালো জলে হালকা করে ঢেউ খেলছে, কিন্তু আশেপাশে আর বাতাস নেই। সেই জল থেকে যেন অদৃশ্য কোনো দৃষ্টি আমার দিকে তাকিয়ে আছে, ঠান্ডা, নির্লিপ্ত। আমি বুঝলাম এই অভিশাপ সহজে কাটবে না। এই পুকুরের জল কেবল নীরব নয়, বরং সে নিজের ভেতরে কিছুকে গোপন করে রেখেছে। লাঠিটার দিকে তাকিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম। তারপর ধীরে ধীরে পিছিয়ে এলাম। পেছনের দিকে হাঁটতে হাঁটতে পুকুর আর পুকুর পাড়টাকে এক মুহূর্তের জন্যেও চোখের আড়াল করলাম না। কারণ কে জানে আরেকবার চোখ সরালে কি হারিয়ে যাবে। পুকুর পাড় থেকে ফিরেই হরিপদর কাছ থেকে খবর পেলাম মহাজন রঘুনাথ চৌধুরী আমাকে দেখতে চেয়েছেন। গ্রামের এক কোণে তার পুরনো মাটির দোতলা বাড়ি। বাহ্যিক চাকচিক্য নেই, কিন্তু ভেতরের ছায়ায় চাপা পড়ে থাকা অর্থবলটা যেন ছড়িয়ে আছে চারদিকে। রাতের অন্ধকারে গিয়ে পৌঁছালাম। উঠোনের মাঝখানে একটা কুয়াশাময় বাতি টিমটিম করছিল। তার আলোর নিচে দাঁড়িয়েছিলেন মহাজন নিজে, রুক্ষ মুখ, চোখে গভীর গর্তের মতো ক্লান্তি আর বর্তমান পরিস্থিতির ছাপ। আমি চুপ করে দাঁড়িয়ে রইলাম। তিনিই প্রথম কথা বললেন। আপনি এসেছেন? মহাজন নিজের গলাটা খাঁকারে দিয়ে বলল। আমি কোনো কথা বললাম না, শুধু তাকিয়ে রইলাম। সে নিজেই শুরু করল, একটু অস্পষ্ট গলায়। ঠাকুর মশাই, আপনার মতো মানুষের কি আর কিছু বোঝার বাকি আছে? আপনি তো সবই জানেন। আমি যা দেখেছি তার অনেকটাই এখনো অন্ধকারে ঢাকা। আপনারা তো বলেছেন রমা ডাইনি ছিল, তা আপনি কি নিজের চোখে দেখেছিলেন? দেখতে হয় নাকি? প্রমাণ তো চোখের সামনে। যেখানে দেখা যেত সেখানেই অনিষ্ট। গরু মরছে, মানুষ হঠাৎ অসুস্থ হয়ে পড়ছে, আর রমা, সে তো ছিল অশুভ। ওকে তো শাস্তি পেতেই হতো। আমি লক্ষ্য করলাম তার কণ্ঠস্বর শক্ত, কিন্তু কোথাও যেন একটা অদৃশ্য কম্পন আছে। সন্দেহ দানা বাঁধল। আমি একটু এগিয়ে জিজ্ঞাসা করলাম, সিদ্ধান্ত বুঝি আপনিই নিয়েছিলেন? রঘুনাথ একটু থমকালো, তারপর বলল, না, মানে গ্রামের সবার মুখে শুনতাম, আর কেউ কেউ বলেছিল রমাকে সরাতে না পারলে গ্রাম শেষ হয়ে যাবে। নিজের গ্রামের মানুষের কথায় বিশ্বাস করেছিলাম। আমি চুপচাপ দাঁড়িয়ে রইলাম। একটু কঠোর গলায় বললাম, কে সে?
যার কথায় আপনি এমন সিদ্ধান্ত নিলেন? রঘুনাথ একটু অস্বস্তিতে ঘাড় নাড়ল। মুখের কোণে একটু বিরক্তি ফুটে উঠল। ওসব পুরনো কথা, এখন ওসব খুঁটিয়ে আর কি হবে? গ্রামের মঙ্গলের জন্যই করেছি ঠাকুর মশাই। আপনারা যদি সত্যি মনে করতেন ও ডাইনি, তবে এখন এত ভয় পাচ্ছেন কেন? কারণ মনে হচ্ছে ও ডাইনি এখনো ফেরেনি, ওর শয়তানি অভিশাপ হয়ে রয়ে গেছে। আমি তাকিয়ে দেখলাম এই প্রথমবার তার চোখে একটু ভয়, কিন্তু নিজের বিশ্বাসের ওপর এখনো অনড়। কোনো অনুশোচনা নেই, শুধু আতঙ্ক। আমি মৃদু স্বরে বললাম, হয়তো রমার হাতে কিছুই ছিল না, তাকে ব্যবহার করা হয়েছিল। হয়তো এখানে কোনো অদৃশ্য শক্তি কাজ করেছিল যাকে আপনারা চিনতেই পারেননি। ওসব আমি বুঝি না ঠাকুর মশাই। আমি যা করেছি শুদ্ধ মনে গ্রামের জন্যই করেছি। তার গলার সুরে নিজের কাজের অন্ধ আত্মবিশ্বাস। আমি আর কিছু বললাম না। মহাজন ছড়ির মাথা বারবার মাটিতে ঠুকছিল, যেন রাগ দিয়ে নিজের অপরাধ বোধকে চাপা দিতে চাইছে। আমি জানতাম সে এখনো পুরো সত্যি জানে না, আর আমি নিশ্চিত হয়ে গেলাম গ্রামের কারো অনির্বচনীয় ইশারাতেই রমাকে বলির পাঁঠা বানানো হয়েছিল। একটু পরে মহাজন ছড়ি ঠুকতে ঠুকতে বললেন, আপনি সত্যি যদি কিছু করতে চান তবে আমার কথা শুনুন। রমার ব্যাপারে কোনো ভুল করবেন না। ও সত্যি শয়তানি, একটা ডাইনি ছিল। আমি তার দিকে ভালো করে তাকালাম। চোখের কোণে সেই পুরনো অপরাধ বোধের ছায়া নেই, বরং একটা দৃঢ় বিশ্বাস। কিন্তু আমি জানতাম যে সব কথা সে বলছে না। আর আমি জানতাম সেই অদেখা ছায়াময় চরিত্র এই ঘটনার আসল মূলে দাঁড়িয়ে আছে। গ্রাম আর পুকুরের অশরীরী রহস্যের পর্দা এখনো পুরোপুরি ওঠেনি, শুধু সামান্য একটু ফাঁক হয়েছে। আমি সিদ্ধান্ত নিলাম এই পর্দার আড়ালটা আমাকে সরাতেই হবে। পরের কয়েকদিন আমি গ্রামের নানা জায়গায় ঘুরে ঘুরে রমার সম্পর্কে তথ্য সংগ্রহ করতে থাকলাম। তবে সবার মুখে একটাই কথা, রমা ডাইনি, রমা অশুভ ছিল। গ্রামবাসীরা তাকে এক বাক্যে অভিশপ্ত বলে মনে করেছিল। কিন্তু আমার ভিতরের কিছু বলছিল এই গল্পটা পুরোপুরি মিথ্যা। কোথাও কিছু গোলমাল রয়েছে। কেউ না কেউ এই গল্পকে উস্কে দিয়েছে। তবে কেন, কি উদ্দেশ্যে? এদিন সন্ধ্যায় হরিপদ হঠাৎ এসে বলল, ঠাকুরমশাই, আপনি এক কাজ করুন। রমার খবর সব থেকে ভালো জানবে সীতালি। যদি সীতালিকে খুঁজে পেতে চান তবে একটা জায়গায় যেতে হবে। গ্রামের পেছনে একটা পুরনো মন্দির আছে, সেখানে সীতালি আসে। আমি এক মুহূর্ত সময় না নিয়ে সিদ্ধান্ত নিলাম পরের দিনই মন্দিরে যাব। মনে মনে বুঝতে পারছিলাম এই সীতালি সম্পর্কেও কোনো না কোনো রহস্য ছড়িয়ে আছে, আর সেই রহস্যের মধ্যে হয়তো লুকিয়ে আছে রমার জীবনের অন্ধকার। সেদিন সন্ধ্যায় আমি একা একা মন্দিরের দিকে রওনা হলাম। গ্রামের বাইরে সড়কটা অনেক নির্জন। চারপাশে কিছু গাছ, ঝোপঝাড় আর কুয়াশার মধ্যে এক অদ্ভুত নীরবতা। মন্দিরটা ভীষণ পুরনো, একটা ধূসর পাথরের মন্দির, যার ছাদের কিছু অংশ ভেঙে পড়েছে। মন্দিরের পাশেই একটা বড় জলাশয়, আর একেবারে কোণে কয়েকটা ছোট্ট কুঠুরি। আমি ধীরে ধীরে মন্দিরের দিকে এগিয়ে গেলাম। একটু দূর থেকেই দেখলাম এক মহিলা মন্দিরের পেছনে দাঁড়িয়ে কিছু একটা দেখছে। এক মুহূর্ত আমি থমকে গেলাম। সীতালি! আমি পেছন থেকে তাকে দেখতে পাচ্ছিলাম, কিন্তু সে আমাকে লক্ষ্য করেনি। মন্দিরের দেওয়ালের সাথে তার চেহারা মিশে গিয়ে যেন একাকার হয়ে গেছে। ধীরে ধীরে আমি তার দিকে এগিয়ে গেলাম। একটা অদ্ভুত অনুভূতি হচ্ছিল, এক ধরনের ভয়, কিন্তু তার সঙ্গে কৌতূহল। মা, তুমি কি সীতালি?
সে ধীরে ধীরে আমার দিকে ঘুরে তাকালো, তারপর অবাক হয়ে বলল, হ্যাঁ, কিন্তু আপনি? আমি তারানাথ তান্ত্রিক, তোমার সই রমার। সে আমাকে কিছু বলার সুযোগ দিল না, তার আগেই ক্ষোভে ফেটে পড়ে বলল, ও, এখন তবে ডাইনি তাড়াতে নতুন তান্ত্রিক এনেছে ওই শয়তানের দল? পারবে না, কিছুতেই পারবে না। ধর্মের কল বাতাসে নড়ে। আমি কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইলাম। তার চোখের দিকে তাকালে মনে হচ্ছিল যেন কোনো দুঃখ, কোনো রাগ, কোনো অদৃশ্য শিকল তার মনকে আটকে রেখেছে। আমি জানি মা, আমি জানি যে রমা নির্দোষ ছিল, কিন্তু সীতালি, রমার পেছনে কি ঘটনা ছিল? কেন সবাই তাকে ডাইনি বলেছিল? সীতালি এক মুহূর্ত আশ্চর্য হয়ে আমার মুখের দিকে চেয়ে রইল। কিছুক্ষণ চুপ থেকে বলল, সবকিছু একসাথে একদিনে তো ঘটে না ঠাকুরমশাই। কেউ জানে না কেন, কিন্তু রমাকে যেভাবে সবাই ভয় পেত সেটা ঠিক ছিল না। কিন্তু একদিন আমি যখন জানতে পারলাম যে রমাকে ভুলভাবে ডাইনি বানানো হচ্ছে, তখন সীতালি থেমে গেল, যেন কিছু বলতে চাইছিল, কিন্তু কোনো একটা সংকোচ বাধা দিচ্ছিল ওকে। আমি একটুও বিচলিত না হয়ে বললাম, কেউ ইচ্ছে করে রমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল? তবে কে? তুমি কি জানো? সীতালি মাথা নেড়ে বলল, রমার মতো একজন সাধারণ মানুষকে যখন সবাই ভয় পেতে শুরু করে, তখন কিছুটা অবিশ্বাসের জন্ম নেয়। রঘুনাথ চৌধুরী সে তো প্রথম থেকেই রমাকে শত্রু মনে করেছিল। তার আশেপাশের কিছু লোকের কথায় সবাই তাদেরকেই বিশ্বাস করেছিল, অথচ রমা ছিল একেবারে সাধারণ। তাকে ব্যবহার করা হয়েছিল, তার উপর একটা কুৎসিত গল্প তৈরি করা হয়েছিল। আমি আর কিছু বললাম না। সীতালির কথাগুলো যেন এক পুরনো অদৃশ্য পাণ্ডুলিপির পৃষ্ঠা উল্টানোর মতো। যেন সীতালি জানতো অনেক কিছু, তবে অভিমানে বলতে চাইছিল না। মন্দিরের কাছে এসে সীতালি হঠাৎ এক ধরনের নিষ্পাপ হাসি দিয়ে বলল, সবাই যে যা ভাবছে তা সত্যি নয়, তবে অনেকেই জানে যে এমনটা করেছিল সে ছিল এই গ্রামেই। তুমি কি নাম জানো? কে সেই মানুষ? সীতালি মুখ ফিরিয়ে নিল। মন্দিরের ভাঙা পাঁচিলের দিকে তাকিয়ে ফিস ফিস করে বলল, নাম জানি না, তবে একটা কথা মনে আছে, রঘুনাথের খুব কাছের ছিল সে। সবাই তাকে মেঘুমা বলে ডাকত। ছোটবেলা থেকে রমার সঙ্গে তার একটা চোরাগোপ্তার শত্রুতা ছিল, যেন কোথাও রমার রূপ, রমার জীবনী শক্তি তাকে পুড়িয়ে দিত ভিতর থেকে। আমি চুপ করে রইলাম, গা কাঁটা দিয়ে উঠছিল। মেঘমা নামটা যেন বাতাসের ভেতরেও একটা অদ্ভুত ঠান্ডা ছায়া তৈরি করল। সীতালি আবার বলল একটু ভাঙা গলায়, রমাকে সরাতে চেয়েছিল মেঘুমা। সরাসরি কিছু করতে সাহস হয়নি, তাই গুজব ছড়ালো। প্রথমে গরু মরার কথা, তারপর সকলের অসুস্থ হওয়ার কথা, তারপর হঠাৎ করে রমার বাড়ির চারপাশে কুকুরের ডাকা। এক একটা নতুন নতুন গল্প গড়ে তুলেছিল সে। আর গ্রামের মানুষ, তারা তো বোকা, ভয় পেয়েছিল। ভয় থেকে ঘৃণা, আর সেই ঘৃণা থেকেই রমার সর্বনাশ। আমি মন দিয়ে সব শুনছিলাম। সেই সময় হালকা একটা হাওয়া উঠল। মন্দিরের ধ্বংসাবশেষের ফাঁক দিয়ে রাতের চাঁদের আলো এসে পড়ল সীতালির মুখে। যেন এক মুহূর্তে সে আরো ক্লান্ত, আরো শীর্ণ হয়ে গেল। আমি জিজ্ঞেস করলাম, কিন্তু রঘুনাথ চৌধুরী? রঘুনাথ ছিল শক্তি আর ভয়ের মিশেল। সে মেঘুমার কথায় প্রথমে বিশ্বাস করেনি, কিন্তু একের পর এক ঘটনার মিথ্যে কাহিনী শুনতে শুনতে তার মনেও ভয় ঢুকে যায়।
শেষে গ্রামবাসীদের উস্কে দেয় রমার বিরুদ্ধে। সবাই মিলে সিদ্ধান্ত নেয়, আর তারপর যা হলো তা তো আপনি জানেন। আমি সীতালির চোখের দিকে তাকালাম। সেখানে দুঃখের পাশাপাশি একটা চাপা ক্রোধ লুকিয়ে। রমাকে যখন পুকুর পাড়ের বটগাছের নিচে নিয়ে যাওয়া হয়, তখন আমিও ছুটে গেছিলাম। ওর চোখ দুটো দেখেছিলাম, ও যেন বলছিল আমি নির্দোষ, আমি কিছু করিনি। কিন্তু কে শুনেছিল? বাতাসে তখন শুধু ভয়, আর ভয় থেকে জন্মানো অন্ধত্ব। আমি মাথা নত করলাম। অজান্তেই বুকের মধ্যে একটা চাপা ভার জমে উঠেছিল। কিছু সময় চুপ করে রইলাম দুজনে। দূরে কোথাও শেয়ালের ডাক ভেসে এলো। যদি সত্যি জানতে চাও ঠাকুর মশাই, তবে মেঘুমাকে খুঁজে বার করো। আমি আর এক মুহূর্ত দেরি করলাম না। মনে মনে প্রতিজ্ঞা করলাম যে ওই মেঘমার মুখোমুখি আমি হবই। ভোরের হালকা আলো তখন মন্দিরের ধ্বংসাবশেষে ছড়িয়ে পড়ছে। আমি তৈরি হলাম এক নতুন দিনের শুরু, এক পুরনো রহস্যের গভীরে নামার জন্য। তারপরের কয়েকদিন আমি অনেক চেষ্টা করলাম মেঘমার সন্ধান পেতে। গ্রামবাসীরা মুখে কুলুপ এঁটে বসে রইল। অবশেষে একদিন ভোরবেলা খবর এলো, গ্রামের পেছনের পুকুর ঘাটে একটি মেয়ে নিখোঁজ হয়েছে। তার নাম মেঘমা। শেষবার তাকে দেখা গেছিল সন্ধ্যার একটু পর ওই পুকুরের ধারে। তারপর কোথাও আর খোঁজ মেলেনি। আমি দ্রুত ছুটে গেলাম পুকুর পাড়ে। শুধু একটা কথা বাতাসে ভেসে বেড়াচ্ছিল, পুকুরের জল টেনে নিয়েছে মেঘমাকে। পুকুরের জল সেই দিন ছিল অস্বাভাবিক শান্ত। চাঁদের আলোয় জলটায় যেন এক ধরনের নীলাভ ছায়া তৈরি করেছে। পাড়ের ঝোপের ফাঁক দিয়ে মৃদু হাওয়া বইছিল। আমি এক মনে চারপাশ খুঁজছিলাম, কোনো চিহ্ন কিচ্ছু নেই। সেই মুহূর্তে হরিপদ কাঁপা গলায় বলল, ঠাকুর মশাই, কেউ কেউ বলছে সেই রাতে মেঘমার গলা থেকে একটা অসহায় চিৎকার উঠেছিল, যেন কেউ তাকে টেনে নিচ্ছিল জলের নিচে। সে থেমে গেল, চোখে মুখে আতঙ্ক। আমি কিছু বললাম না। আমার মনে তখন স্পষ্ট হচ্ছিল একটা কথা, রমা, রমার আত্মা। রমার সেই অন্যায় মৃত্যু, সেই অশ্রু, সেই ঘৃণা, সব কিছু পুকুরের জলরাশির সঙ্গে মিশে গিয়েছিল। আর সেদিন রাতে যখন মেঘমা একা পুকুর পাড়ে এসেছিল, জলের ভেতর থেকে অদৃশ্য এক হাত উঠে এসেছিল, ঠান্ডা শক্ত এক টান। মেঘমা আর মুক্তি পায়নি। কেউ কেউ তাকে চিৎকার করতে শুনেছিল, কিন্তু কেউ ছুটে আসেনি। গ্রামের মানুষ এখন বলে, পুকুরের ধারে সন্ধ্যার পর গেলে এক মিষ্টি গলার কান্না শোনা যায়। ও মেঘমার কান্না। পুকুরের শান্ত জলের ওপর মাঝে মাঝে ভেসে ওঠে একটা ছায়া মূর্তি, যার চুল ভিজে লেপ্টে আছে গায়ে, চোখ দুটো অদ্ভুত ফাঁকা। কিন্তু কেউ জানে না আসল সত্যিটা। কেউ জানে না মৃত রমা তার প্রতিশোধ নিয়ে ফেলেছে। এখন পুকুরে শুধু জল নেই, ওখানে জড়িয়ে আছে দুটি আত্মার দহন, একটা অভিশপ্ত রমা আর একটা প্রতিশোধের নেশায় পাগল অতৃপ্ত মেঘমা। আমি শুধু জানি এই পুকুর এখন এক শীতল অভিশাপের পাত্র। এখানে আসলে শোনা যায় শুধু একটা নিঃশব্দ প্রতিশোধের ধ্বনি। রমার আত্মা নয়, মেঘমার জীর্ণ ঘুণে ধরা মনটাও আজও পুকুর পাড়ে ঘোরে। এখানে সে আছে, এখনো নিরীহ মানুষের ক্ষতি করে। আমি নিজের কর্তব্য স্থির করে নিলাম। সেই রাতটা যেন মৃত্যুর হাতছানি নিয়ে নেমে এসেছিল গ্রামের ওপর। অভিশপ্ত কালো রাত, যেটা কেটে গেলেই ছড়িয়ে পড়বে মুক্তির সুগন্ধ। আমি জানতাম আজকের রাত হয় মুক্তি, নয় মৃত্যু।
পুকুর পাড়ের দিকে এগোতেই গা ছমছমে বাতাসের স্পর্শে মনে হলো অদৃশ্য শত শত চোখ আমাকে দেখে হাসছে। চারিদিক অদ্ভুত নিস্তব্ধ। দূরে কোথাও একরাশ শুকনো পাতা গড়িয়ে যাওয়ার শব্দ। পুকুরের জল যেন এক অন্ধকার আয়না। আজ রাতে চাঁদের মৃত আলোটুকুও ফিরিয়ে দিচ্ছিল সে। হঠাৎ একটা বিকট কর্কশ হাসিতে কে যেন ফেটে পড়ল ঝোপের ফাঁক থেকে, আর সঙ্গে সঙ্গে আমি তাকে দেখলাম। এই তবে মেঘমা, কিন্তু সে আর মেঘমা ছিল না। তার গায়ের চামড়া ফাটল ধরা, ভিজে কাদা লেপ্টে থাকা শরীর, চুল জট পাকানো, চোখ দুটো গভীর খোঁড়া গর্তের মতো, নখগুলো লম্বা ধারালো বর্ষার মতো। চোয়ালে এখনো লেগে আছে হালকা রক্তের দাগ, যেন কিছুক্ষণ আগে কোনো মৃতদেহ ছিঁড়ে খেয়েছে সে এগিয়ে এলো পুকুর পাড় থেকে, শরীরটা বাঁকা করে অদ্ভুতভাবে, আর তার মুখ দিয়ে বেরিয়ে আসছে এক অমানুষিক গুঞ্জন। আমার আরো চাই, আরো মাংস চাই। রক্ত, আরো রক্ত চাই, আরো মাংস, রক্ত মাংস চাই, আরো মাংস চাই। আমি অবিচল দাঁড়িয়ে রইলাম, মন্ত্রপাঠ শুরু করলাম। গলা শক্ত করে, মন দৃঢ় করে। মন্ত্রের কম্পনে আশেপাশের বাতাস কেঁপে উঠল, কিন্তু মেঘমা থামল না। সে হঠাৎ একটা বিকট চিৎকার দিয়ে সামনে ঝাঁপিয়ে পড়ল, এক লাফে প্রায় আমার সামনে। তার নখগুলো আমার বুক ফাঁড়ার মতো ছুটে এলো। আমি দ্রুত হাতের লোহা পোতা তাবিজটা ছুঁড়ে মারলাম তার গায়ে। একটা বিকট চিৎকার করে মেঘমা পেছনে ছিটকে গেল। পুকুরের জলের মধ্যে পড়ে গেল সে। ফেনা ছিটকে উঠল আকাশে, কিন্তু সে থেমে থাকলো না। জলের নিচ থেকে গর্জনের মতো আওয়াজ উঠল। পুকুর যেন জেগে উঠল তার সঙ্গে। জলের ভেতর থেকে অজস্র কালো হাত, মৃতদের হাত উঠে এলো, আমাকে ঘিরে ধরল। পানি মুড়ার জল জেগে উঠেছে জল ডাইনির ডাকে। আমি এক মুহূর্তের জন্য ভয় পেয়ে পিছিয়ে গেলাম। হাওয়া আরো ঠান্ডা হয়ে গেল, হাড়ের মধ্যে প্রবেশ করলো যেন। মেঘমা তখন জলের ফেনার ভেতর দিয়ে এগিয়ে এলো আমার দিকে। তাকে দেখেই মনে পড়ল রমার করুণ পরিণতির কথা। মনটা রাগে জ্বলে উঠল যেন। সব ভয় মিলিয়ে গেল তাইতেই। ডাইনির চোখ দুটো তখন আগুনের মতো জ্বলছিল। টেনে নেব, আমি তোকেও টেনে নেব, আমি তোকে টেনে নেব, তোকেও আমি টেনে নেব। কিন্তু ঠিক সেই মুহূর্তে আমি শেষ ভরসায় নিজের বুকের মধ্যে লুকানো মন্ত্রফলকটা বের করলাম। অগ্নিসম্ভূতং রক্ষ রক্ষ রক্ষ। চারপাশ কেঁপে উঠল। পুকুরের জল হঠাৎ ফাটল ধরা মাটির মতো চিরে গেল। সব জল ঘূর্ণির মতো প্রবেশ করলো সেই ফাটলে। মেঘমার শরীর পেছনে ছিটকে গেল। তার পচা শরীর থেকে কালো ধোঁয়া উঠতে শুরু করলো। সে ফোঁস করে চেঁচিয়ে উঠল, ছটফট করতে লাগলো। তার গলা দিয়ে কান্নার মতো একরকম নাকি সুরের আওয়াজ বের হতে লাগলো। তার পায়ের নিচের পুকুরের জল তাকে গ্রাস করতে শুরু করলো। আমি সমস্ত শক্তি একত্র করে শেষ মন্ত্র পাঠ করলাম। শূন্যং ক্রিয়তাম মেঘমা নাশমান্যতি। মেঘমা শেষ মুহূর্তে আমার দিকে হাত বাড়িয়ে কাতর একটা আওয়াজ করল। তার ঠোঁট কাঁপল, যেন কিছু বলতে চায়, কিন্তু তারপরই এক টানে পুকুরের গভীর কালো অতলে হারিয়ে গেল সে। পুকুরের জল আবার স্তব্ধ হয়ে গেল। কেবল তার ছেঁড়া ফাঁপা কান্নার প্রতিধ্বনি বাতাসে মিশে রইল কিছুক্ষণ,
আমি হাঁপাতে হাঁপাতে মাটিতে বসে পড়লাম। চারপাশ নীরব, স্তব্ধ। পুকুরের জল এখন যেন একটা মৃত আয়না, যার গভীরে কোনো শব্দ নেই, কোনো ছায়া নেই। মেঘমার আত্মা, সেই বিকৃত বিদীর্ণ অস্তিত্ব চিরতরে হারিয়ে গেছে। কোনো প্রতিধ্বনি, কোনো আর্তনাদ, কোনো গর্জন আর ভেসে এলো না। আমি ধীরে ধীরে উঠে দাঁড়ালাম, আকাশের দিকে তাকালাম। চাঁদ যেন এক থমকে যাওয়া চোখের মতো তাকিয়ে আছে সাক্ষী হয়ে। পুকুরের ধার থেকে ফিরে আসার আগে আমি শেষবারের মতো জলপৃষ্ঠে এক ফোঁটা শুদ্ধ ঘৃত ছিটিয়ে দিলাম। তাতে একটু নীলাভ আলো ছড়িয়ে পড়ল জলের ওপর। আর সেই আলোয় আমি দেখলাম এক মুহূর্তের জন্যে জলের ভেতরে ভেসে উঠল দুটি ছায়া, একটা মেঘমার, একটা রমার। দুটোই শান্ত, দুটোই দৃষ্টির ওপারে মিলিয়ে গেল নিমেষে। কোনো অভিশাপ, কোনো ক্রোধ, কোনো রক্ত পিপাসা আর রইল না। শুধু পুকুরের নিঃশব্দ জল, চিরকালীন নীরবতার প্রতিচ্ছবি। আমি জানতাম এই ছিল শেষ লড়াই। এখন আর কেউ পুকুরের ধারে কান্না শুনবে না, কেউ আর ছায়ামূর্তি দেখবে না। গ্রাম আবার বাঁচবে, পুকুর শুধু থাকবে এক স্নিগ্ধ নৈঃশব্দের উৎস হিসেবে, যেখানে